চলতি বছরের 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাম, যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, সেখানে ঘটে যায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলা। মাত্র 15 মিনিটে 26 জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। কিন্তু প্রশ্ন হলো, এত বড় পর্যটক কেন্দ্র যেখানে লক্ষ লক্ষ মানুষ ঘুরতে আসে, সেখানে সন্ত্রাসী হামলার সময় কেন একজনও সেনা বা পুলিশ কর্মকর্তা মোতায়েন ছিল না? এত বড় হামলা সংগঠিত হওয়া সত্ত্বেও কেন ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এর কোনো আগাম খবর ছিল না? কার ভুল আর কোন ত্রুটির কারণে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা? চলুন খুঁজে দেখা যাক এই সকল প্রশ্নের উত্তর। 22শে এপ্রিল দুপুর 1:30 নাগাদ কাশ্মীরের পেহেলগামে হঠাৎ করে সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা AK-47 সহ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে পাহাড়ি পথ ধরে গ্রামের ভিতরে ঢুকে পড়ে। মাত্র 15 মিনিটের মধ্যেই তারা এলোপাতাড়ি গুলি চালিয়ে 26 জন নিরীহ মানুষকে হত্যা করে এবং আরও 17 জনকে গুরুতরভাবে আহত করে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী সন্ত্রাসীরা ধর্ম দেখে মানুষকে হত্যা করেছিল। 26 জন নিহতের মধ্যে 24 জন ছিলেন হিন্দু, একজন মুসলিম এবং একজন খ্রিস্টান। তবে সন্ত্রাসীরা যাদেরকে হত্যা করেছে তারা সবাই পুরুষ, তারা কোনো মহিলা বা শিশুদেরকে হত্যা করেনি। নিহত মুসলিম ব্যক্তি ছিলেন সৈয়দ আদিল হোসেন। তিনি পেহেলগামের স্থানীয় একজন খচ্চর গাড়ি চালক। পর্যটকদের ঘোড়ার গাড়ি করে নিয়ে যেতেন পাহাড়ের উঁচু অঞ্চলে। সন্ত্রাসীরা যখন পর্যটকদের উপর হামলা করে তখন তিনি সাহসিকতার সঙ্গে সন্ত্রাসীদের একজনের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এই কারণে সন্ত্রাসীরা তাকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে। পেহেলগামে মূলত যানবাহনের প্রবেশ নিষিদ্ধ। মানুষ সাধারণত খচ্চর বা ঘোড়ায় চড়ে চলাফেরা করে, ফলে হামলার পর আহতদের উদ্ধার করতে দেরি হয়। প্রায় 2 ঘন্টা পর সেনারা হেলিকপ্টারে এসে উদ্ধার অভিযান শুরু করে, কিন্তু ততক্ষণে স্থানীয় খচ্চর চালক এবং গ্রামের মানুষজন নিজেদের কাঁধে আহতদের বহন করে নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দেয়। বিশেষত সাজ্জাদ আহমেদ নামের একজন যুবক আহত পর্যটকদের জীবন বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন। এই হামলার দায় স্বীকার করে TRF অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যা পাকিস্তান সমর্থিত লস্করে তৈয়বার সহায়তায় কাজ করে। তারা সোশ্যাল মিডিয়া চ্যানেলে এই হামলার দায় স্বীকার করে এবং হামলাকারীদের প্রশংসা করে। হামলার পর সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা হামলার সময় সেখানে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী হামলাকারীদের ছবি আঁকিয়ে প্রকাশ করেন। 3 জন হামলাকারীর স্কেচ মিডিয়ায় প্রকাশ করা হয়। তাদেরকে গ্রেপ্তারের জন্য কাশ্মীর জুড়ে বিশেষ অভিযান শুরু হয়, কিন্তু এখনও অবধি কাউকে খুঁজে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই হামলার পরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কাশ্মীরের মুসলমানরাও এই হামলার বিরুদ্ধে মিছিল করে এবং পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দেয়। জমিয়াতে উলামায়ে হিন্দ এবং অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন শুক্রবার জুম্মার নামাজের পর এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এছাড়াও বাংলাদেশ, কাতার, সৌদি আরব সহ বিশ্বের বহু মুসলিম দেশ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তবে এখানে একটি চিন্তার বিষয় হলো কাশ্মীরের সুরক্ষা। বর্তমানে মোট 5,20,000 সেনা মোতায়েন আছে কাশ্মীরে। তাহলে পেহেলগামের মতো ট্যুরিস্ট স্পটে কেন নিরাপত্তা বাহিনী উপস্থিত ছিল না? আপনারা প্রথমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যটি শুনুন। मुझे जवाब दीजिए, ये जो आतंकवादी हैं उनके पास शस्त्र और बारूद कहां से आता है? वो तो विदेश की धरती से आता है और सीमाएं संपूर्ण रूप से आपके कब्जे में है। सीमा सुरक्षा बल आपके कब्जे में है कि विदेशों से घुसपैठ भी आते हैं, घुसपैठ भी आतंकवादियों के रूप में आते हैं, आतंकवादी घटनाएं करते हैं, भाग जाते हैं। प्रधानमंत्री जी आप मुझे बताइए, सीमाएं आपके हाथ में है, कोस्टल सिक्योरिटी आपके हाथ में है, BSF सेना सब आपके हाथ में है, नेवी आपके हाथ में है, ये विदेश से घुसपैठ के कैसे घुस जाते हैं? 2014 সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎকালীন কেন্দ্র সরকারের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। কিন্তু এখন এই অনুরূপ প্রশ্নের উত্তর জানতে চাই সমগ্র ভারতের জনতা বর্তমান কেন্দ্র সরকারের কাছে। আর প্রশ্ন ওঠাটাও খুব স্বাভাবিক, কারণ যেখানে কাশ্মীরের চারপাশে কড়া নিরাপত্তা বলয়, যেখানে প্রতি 100 কিলোমিটার দূরত্বে এক একটি চেকপোস্ট, যেখানে বিমানবন্দর থেকে শুরু করে গ্রামের রাস্তায়ও সেনাবাহিনী টহল দেয়, সেই জায়গায় এত ভারী অস্ত্র, AK-47, গ্রানাইট এবং এত গোলাবারুদ কীভাবে ঢুকলো? ভারতীয় সেনাবাহিনীর টপ ক্লাস ইন্টেলিজেন্স থাকার পরেও এই হামলা সম্পর্কে আগে কেন জানা সম্ভব হয়নি? তাহলে প্রশ্ন ওঠে, আসলেই কি ইন্টেলিজেন্স ব্যর্থ, নাকি রাজনৈতিক স্বার্থে চোখ বন্ধ রাখা হয়েছে? 2024 সালের পর্যটক রিপোর্ট অনুযায়ী 2024 সালে পেহেলগাম এলাকায় পর্যটকের সংখ্যা ছিল 27 লক্ষের বেশি। এর মধ্যে 23 লক্ষ ছিল ভারতীয় এবং 4 লক্ষ ছিল বিদেশি পর্যটক। এত বিশাল ভিড় সামাল দিতে এবং তাদের নিরাপত্তার জন্য এখানে বহু সংখ্যক সেনাবাহিনী মোতায়েন রাখার দরকার ছিল। কিন্তু পেহেলগামের সেনাবাহিনী তো দূরে থাক, সেখানে একজন পুলিশ কর্মকর্তাও উপস্থিত ছিল না। এর কারণ সকলেরই জানা।
ভারতীয় সৈন্যবাহিনীতে সেনার ঘাটতি। দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতের সেনাবাহিনীতে প্রয়োজনের চেয়ে 1,55,000 সৈন্য কম রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এর কারণ কি? এর প্রধান কারণ হলো কোভিডের বছরগুলোতে ভারত সরকার কোনো নতুন সৈন্য নিয়োগ করেনি, ফলে স্বাভাবিকভাবে ফাঁকা পদগুলো পূরণ করা সম্ভব হয়নি। এছাড়াও প্রতি বছর যত সংখ্যক সৈন্য নিয়োগ করা উচিত তার তুলনায় অনেক কম সংখ্যক সৈন্য নিয়োগ দেওয়া হচ্ছে। এর পিছনে অন্যতম কারণ হলো ভারত সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর বেতন খরচ কমানোর চেষ্টা। তাই ইচ্ছে করেই নিয়োগ প্রক্রিয়া ধীর করা হচ্ছে, যাতে করে খরচের বোঝা কিছুটা কমে যায়। আর এই খরচ কমাতে যাওয়ার ফলাফল কি হলো সেটা আপনারা নিজেরাই দেখুন। कोई सुविधा नहीं, कोई फैसिलिटी नहीं, कोई आर्मी नहीं, कोई पुलिस नहीं। जने मोटा मोटा नेता આવે કોઈ વીઆઈપી માટે પાછળ કેટલી ગાડી પર હેલિકોપ્ટર જેને ત્યાં દે। কিন্তু সরকারপন্থী মিডিয়ারা সম্পূর্ণ উল্টো দিক নিয়ে আলোচনা করছে। রিপাবলিক নিউজ চ্যানেলের পক্ষ থেকে অর্ণব গোস্বামী খবর প্রকাশ করেন, যেখানে তিনি এই আক্রমণের জন্য সুপ্রিম কোর্টকে দোষী সাব্যস্ত করেন। There was no need, in my view, for the Supreme Court to waste time getting into whether 370 was abrogation was valid or not. It was a waste of time because, with the greatest of respect to the judges, they will not take responsibility for the security situation. যেখানে দোষ প্রশাসনের, যেখানে ব্যর্থতা সরকারের, সেখানে কিভাবে আদালতকে দোষী সাব্যস্ত করা যায়? মানে মিডিয়ারা কোন নিচু স্তরে নেমে গেলে এই ধরনের খবর মানুষের সামনে উপস্থাপন করতে পারে? 2014 সালের আগে বিজেপি সরকার কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন করত যে পুরো বর্ডার নিজেদের নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও কিভাবে দেশে সন্ত্রাসী হামলা হতে পারে। কিন্তু 2014 সালের পরে দেখুন ভারত কতটা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। 2014 সালের 5ই ডিসেম্বর জম্মু কাশ্মীরের উরির মোহরা সেনা শিবিরে জঙ্গি হামলা হয়, যেখানে 11 জন সেনা শহীদ হন। এরপর 2015 সালের 27শে মার্চ জম্মুর সাম্বা সেক্টর পুলিশ স্টেশনে জঙ্গি হামলা ঘটে এবং একই বছরের 27শে জুলাই পাঞ্জাবের গুরুদাসপুরে বড়সড় হামলা হয়। এরপর 2016 সালের 2 জানুয়ারি পাঠানকোট এয়ারবেসে জঙ্গি হামলা হয়। এরপর 18ই সেপ্টেম্বর ঘটে ভয়ঙ্কর উরি হামলা, যেখানে 18 জন সেনা শহীদ হন। এরপর ঘটে 2019 সালের 14ই ফেব্রুয়ারি পুলবামা হামলা, যেখানে 40 জন জওয়ান শহীদ হন। এরপর 2023 সালে মণিপুরে জাতিগত দাঙ্গা এবং সহিংসতার মাধ্যমে বড় রকমের প্রাণহানির ঘটনা ঘটে, যা এখনও থামেনি। এরপর সর্বশেষ ঘটে 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এই হামলা। কিন্তু আমাদের দেশের নিউজ চ্যানেলে এই খবরগুলো স্থান পায় না। আমাদের দেশের নিউজ পরিচালকরা সেই খবরগুলোই আপনাদেরকে দেখায় যেগুলো দেখানোর পারমিশন তাদেরকে সরকার দেয়। আপনি তো নিশ্চয়ই নিউজ চ্যানেলের থাম্বনেলে দেখেছেন, কাশ্মীরে হামলার কারণে সৌদি আরবের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ফিরে এসে যে তিনি কাশ্মীরে যাননি, বরং বিহারে তার পার্টির সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন, এই খবরটি আপনি কোনো নিউজ চ্যানেলে পাবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সৌদি আরবের সফর সংক্ষিপ্ত করে ফিরে এসেছিলেন, মনে হচ্ছিল তিনি দেশে ফিরে বড় কোনো পদক্ষেপ নেবেন। কিন্তু পদক্ষেপ নেওয়া তো দূরে থাক, তিনি ফিরে এসে যেভাবে গদির জন্য বিহারে বিজেপির সমাবেশে যোগ দিয়েছেন, সেই ঘটনা যেন এটা প্রমাণ করে দিল যে দেশের জনগণের সুরক্ষার চেয়ে তার কাছে রাজনীতি বেশি গুরুত্বপূর্ণ। এই হামলার পর প্রতিরক্ষা মন্ত্রী অমিত শাহ কাশ্মীরের পেহেলগাম পরিদর্শনে যান এবং তিনি চড়া ভাষায় এই হামলার জবাব দেওয়ার কথা জানান। তিনি বলেন, এই হামলার প্রতিশোধ নেওয়া হবে, অপরাধীদের কঠিন শাস্তি দেওয়া হবে, যারা এই ঘৃণাজনক কাজ করেছে তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দেব না। কিন্তু প্রশ্ন এখানেই, শুধু শাস্তি দিলেই কি ভবিষ্যতে এইরকম হামলা বন্ধ হবে? এই রকম হামলা তো বারবার ঘটছে। তাহলে কি এখন সরকারের কাজ অপেক্ষা করা যে কখন আমাদের উপরে হামলা হবে এবং আমরা হামলাকারীদের শাস্তি দেব? তাহলে কি 2014 সালের আগে যারা প্রশ্ন করতো তারা এখন দায়িত্বে থেকেও ব্যর্থ, নাকি রাজনীতির জন্য চুপ? পেহেলগামে হামলার কিছুক্ষণ পরেই ছত্তিশগড়ের বিজেপি কর্মকর্তারা ইনস্টাগ্রামে এবং টুইটারে একটি বিদ্রুপমূলক পোস্ট করেন। তারা সেখানে লেখেন, ধর্ম দেখে মারা হয়েছে, জাতি দেখে নয়। এটা মনে রাখবো। একদিকে যখন কাশ্মীরের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সারা ভারতে এবং ভারতের বাইরে নিন্দা ও প্রতিবাদ করা হচ্ছে, তখন এই পোস্টটি ছিল যেন ছত্তিশগড়ের বিজেপি কর্মকর্তাদের দেশের একতার প্রতি অসম্মানের নিদর্শন। এই পোস্টটি করার পর ইন্ডিয়া টুডের পত্রকার প্রীতি চৌধুরী এর তীব্র নিন্দা করেন। তিনি বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে মানুষের মৃত্যু হয়। এমন একটি দুঃখজনক ঘটনায় ধর্ম বা জাতি টেনে এনে রাজনীতি করা কখনোই শোভনীয় নয়। এছাড়াও এই ঘটনার পর কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এই হামলাকারীরা মানুষ নয়, এরা পশুর থেকেও খারাপ। এই আক্রমণের নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এছাড়াও তিনি নিহত খচ্চর গাড়ি চালক সৈয়দ আদিল হোসেনের জানাজায় শরিক হন এবং সৈয়দ আদিল হোসেনের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই ঘটনার পর কংগ্রেস পার্টির পক্ষ থেকে জানানো হয় যে দেশের সুরক্ষার জন্য কেন্দ্র সরকার যে পদক্ষেপ নেবে তারা তা সম্পূর্ণভাবে সমর্থন করবে। একই সঙ্গে হায়দ্রাবাদের AIMIM পার্টির চেয়ারম্যান আসাদুদ্দিন ওয়াইসি এই ঘটনার পরে বয়ান দেন যে দেশের সুরক্ষা ও সন্ত্রাসবাদ দমনে কেন্দ্রীয় সরকারের প্রতিটি পদক্ষেপের পাশে তারা থাকবে। কিন্তু এত সমর্থনের পরেও কিছু রাজনৈতিক দল এই সংবেদনশীল ঘটনাটিকে ধর্মের রঙে রঙিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে।
তাদের মূল উদ্দেশ্য একটাই, হিন্দুদের মধ্যে মুসলমানের ভয় ঢুকিয়ে আর মুসলমানদের মধ্যে হিন্দুদের ভয় তৈরি করে নিজেদের ভোটের জায়গাটিকে শক্ত করা। যদি পিছনে ফিরে দেখা হয় তাহলে দেখবেন 2014 সালের আগে কখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি যেখানে বলা হয়েছে হিন্দুরা মুসলমানদের জন্য বিপদে আছে বা মুসলমানরা হিন্দুদের জন্য বিপদে আছে। কিন্তু 2014 সালের পর থেকে আমরা প্রায় মিডিয়াতে শুনতে পাই হিন্দু খাতরে মে হ্যায়, মুসলমান জনসংখ্যা বাড়ছে, মুসলিমরা দেশটিকে মুসলিম রাষ্ট্র বানাতে চাইছে। हैरान हो जाएंगे। इस रिपोर्ट के मुताबिक The Muslim population has gone up by 43+%. 43% बढ़ी है। The Hindu population has gone down in an equal period by 7.82%. 8% कम हुई है। Think about this. It's crazy. एक साजिश चल रहा है भारत को गजवाए हिंद करने का। বাস্তবে এসব কোনো দেশের নিরাপত্তার প্রশ্ন নয়, বরং পুরোপুরি ভোটের অঙ্ক কষে তৈরি করা একটি রাজনৈতিক চাল। তবে সবশেষে আমাদের এই কথাটি মনে রাখতে হবে যে দেশে সন্ত্রাসী হামলা বা রাজনৈতিক অস্থিরতা যাই হোক, ক্ষতি দেশেরই হয়। তাই এই সমস্ত বিষয়ে মীমাংসা জাতি ধর্ম ভেদাভেদ ভুলেই করা উচিত, সেটা কাশ্মীরের পেহেলগাম হোক বা ফিলিস্তিনের গাজা। এখানে প্রাণ দেওয়া প্রতিটি নিরীহ মানুষের জীবনের মূল্য সমান। তাই ধর্ম ভেদাভেদ না দেখে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে সকলকে একতাবদ্ধভাবে প্রতিবাদ জানানো উচিত।